বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রতিবেশী দেশ ইয়েমেনে প্রবল বোমা বর্ষণ শুরু করল সৌদি আরব। বৃহস্পতিবার থেকে মূলত ইয়েমেনের রাজধানী, বিমানবন্দর, প্রেসিডেন্টের বাসভবন ও সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে এই বোমা বর্ষণ চলছে। প্রতিবেশী দেশ ইয়েমেনে প্রবল বোমা বর্ষণ শুরু করল সৌদি আরব। বৃহস্পতিবার থেকে মূলত ইয়েমেনের রাজধানী, বিমানবন্দর, বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল, প্রেসিডেন্টের বাসভবন ও সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে এই বোমা বর্ষণ চলছে। সানা বিমানবন্দরের কাছে দালাইমি বায়ুসেনা ঘাঁটি সৌদির বোমারু বিমানের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংস হয়েছে ইয়েমেনের বেশ কিছু যুদ্ধ বিমান। শিয়া বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলিতে তীব্রতর হচ্ছে সৌদির আক্রমণের মাত্রা। সৌদি সংবাদ সংস্থা আল আরাবিয়া নিউজ অনুযায়ী সৌদি আরব ইয়েমেন আক্রমণের জন্য 100টি যুদ্ধবিমান, 1,50,000 সেনা ও বহু নৌসেনাকে পাঠিয়েছে। টেলিভিশন ফুটেজে স্পষ্ট, শুধু বোমা নয়, চলছে মেশিন গানও। ইয়েমেনের চতুর্দিকে এখন আক্রান্ত মানুষের হাহাকার। সকাল থেকেই লাগাতার বোমা বর্ষণের দাপটে দেশ সন্ত্রস্ত সাধারণ মানুষ। এই আক্রমণে এখনো পর্যন্ত কতজন প্রাণ হারিয়েছেন সে বিষয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বিভিন্ন সংবাদ সংস্থা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বিমানবন্দর নিকটস্থ বহু ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তুত বৃহস্পতিবার গভীর রাত থেকেই বোমারু বিমান হানা শুরু করে সৌদি আরব। অন্যান্য কিছু আরব দেশেও এই আক্রমণে সৌদি আরবের সঙ্গী হয়েছে। তাদের সঙ্গে হাত মিলিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইয়েমেন থেকে শিয়া জিহাদিদের বিনাশ তাদের লক্ষ্য। গত 1 মাস ধরে হাউথিদের দখলে ইয়েমেনের রাজধানী, বন্দর শহর আদেনেও ঘাঁটি গেড়েছিল তারা। দখল করেছিল বায়ুসেনা ছাউনি। গত সপ্তাহে এই ছাউনি হাউথি মুক্ত করে মার্কিন স্পেশাল অপারেশনস ফোর্স। বৃহস্পতিবার ইয়েমেনের বায়ুসেনা ছাউনিগুলি লক্ষ্য করেও বোমারু বিমান হামলা চলে। ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাবু মনসুর হাদি রাজধানী সানা থেকে আদেনে পালিয়ে আসার পর তার কোনো খোঁজই এখনো পর্যন্ত মেলেনি। সানহানে প্রেসিডেন্টের বাসভবন সংলগ্ন সেনা ছাউনিগুলিতেও বিমান হানা চলছে। বুধবার সন্ধে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবের এই হামলার কথা সরকারিভাবে ঘোষণা করেছিলেন। It's very simple. They abide by this process and become legitimate players in Yemeni politics, or they will not be allowed, but they certainly will not be allowed to take over the country. We will do whatever it takes in order to protect the legitimate government of Yemen from falling. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্বোধন হলো ধলাই জেলার আমবাসা উপনগরে ধলাই জোনের কম্পোজিট অফিস গৃহের। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন টিটিএ এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা, বিধায়ক ললিত কুমার দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ধলাই জোনের কম্পোজিট অফিস গৃহের শুভ উদ্বোধন হলো বৃহস্পতিবার। আর এর মধ্য দিয়ে ত্রিপুরা উপজাতিদের আরও বেশি সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার আরও এক ধাপ এগিয়ে গেল। বৃহস্পতিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল ধলাই জেলার আমবাসা উপনগরের ধলাই জোনের কম্পোজিট অফিস গৃহের। ফিতা কেটে নবনির্মিত অফিস গৃহের শুভ দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এরপর উদ্বোধনী অনুষ্ঠানেরও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টিটিএ এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা, বিধায়ক ললিত কুমার দেববর্মা, জেলা শাসক মিলিন্দ রামটেক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, যদি অফিসার কর্মচারীরা ঠিক মতো না করেন তাহলে এই বাড়ি বানিয়ে লাভ কিছু হবে না। তাই আমাদের আবেদন থাকবে, অফিসার বন্ধুরা, কর্মচারী ভাই এবং বোনেরা জনদরদী দৃষ্টি নিয়ে মানুষের পাশে থেকে মানুষের সমস্যা বুঝে মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। তাহলেই এই জাতীয় পরিকাঠামো তৈরি এবং সম্প্রসারণের কর্মসূচি সার্থক হবে। উল্লেখ্য, 2011 সালে এই কম্পোজিট অফিস গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারত সরকারের গ্রামীণ রোজগার যোজনা প্রকল্প এমজিএন রেগা প্রকল্পে আবারও শীর্ষস্থান দখল করল দেশের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য ত্রিপুরা। 2014-15 অর্থ বছরে গড়ে 80 দিন
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। अरे चोर चोर पकड़ जम के पकड़, है पकड़, है पकड़, पकड़ पकड़ जम के पकड़, है पकड़, है पकड़, पकड़ पकड़। ক্লান্ত হয়ে পড়েছো? এই নাও লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। প্রাণ লিচি ড্রিঙ্ক, হয়ে যাও লিচি ফ্রেশ। এবার চলার পথে আর নেই পেট্রোলের দাম নিয়ে চিন্তা, কারণ উদয়পুর ব্রহ্মাবাড়ির মন্দির মোটরস আপনাদের জন্য নিয়ে এলো সর্বপ্রথম যুগান্তকারী ব্যাটারি চালিত স্কুটি A1 ই-বাইক। শুধু চার্জ করুন আর স্টার্ট করুন। বিভিন্ন রঙের 5টি মডেলের A1 ই-বাইক পাবেন 19,000 টাকা থেকে 66,000 টাকার মধ্যে। এছাড়া মন্দির মোটরসে রয়েছে উড়ি বাবা ই-বাইক এবং বিমান ব্যাটারি চালিত রিক্সা। সিপাহীজলা, গোমতি এবং দক্ষিণ ত্রিপুরায় সাব ডিলারশিপের জন্য আজই যোগাযোগ করুন। মন্দির মোটরস, ব্রহ্মাবাড়ি, উদয়পুর। শুভ, এবারও তুমি ক্লাসে প্রথম হয়েছো। আমাদের বিসিএ ডিপার্টমেন্টে তুমি গর্ব। বাড়িতেও ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কেমন? কি হলো, মন খারাপ করে বসে আছো যে? স্যার, বাড়িতে কম্পিউটার নেই, অত দাম এফোর্ডও করতে পারবো না। এখন পারবে এফোর্ড করতে, চলো আমার সাথে। মেসার্স কম্পিউটার সিস্টেমস, আমাদের এখানে অ্যাসেম্বল কম্পিউটার আপনি পাচ্ছেন অবিশ্বাস্য কম দামে, সাথে ব্র্যান্ডেড সিস্টেমস, কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং ল্যাপটপ সহ রিকো ব্র্যান্ডের প্রিন্টার। শহরের সবচেয়ে অভিজ্ঞ টেকনিশিয়ানসদের দ্বারা পরিচালিত আমাদের সার্ভিস সেন্টারে সব রকম হার্ডওয়্যারের সাথে আপনারা পাবেন ল্যাপটপের বেস্ট সার্ভিস গ্যারান্টি। যোগাযোগ করুন মেসার্স কম্পিউটার সিস্টেমস, অপোজিট রামনগর 2, কৃষ্ণনগর, আগরতলা। বক্সনগরের জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য নিয়ে এলো বাজাজ কোম্পানির পালসার ও ডিসকভারের বিভিন্ন মডেল এবং বিভিন্ন রঙের মোটর বাইক। এছাড়াও রয়েছে বাজাজের অন্যান্য বাইকের বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার পছন্দের মোটর বাইক কিনতে চলে আসুন জান্নাত মোটরসে। অগ্রিম বুকিং করতে চান? তাহলে আজই যোগাযোগ করুন জান্নাত মোটরস প্রাইভেট লিমিটেড, বক্সনগর, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। বিজ্ঞাপনের বিরতির পর আবার স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বাংলাদেশের গোয়েন্দা শাখার 4 পুলিশ কর্মী ভারতে প্রবেশ করে এক ভারতীয়কে গ্রেপ্তার করতে এসে উত্তেজিত জনতার হাতে বেধড়ক মার খেয়ে গুরুতর আহত হয়। ঘটনা কলমচৌড়া থানাধীন রহিমপুর সীমান্ত এলাকায়। অবশেষে মধ্যরাতে দুদেশের পতাকা বৈঠকের মধ্য দিয়ে 4 জনকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের গোয়েন্দা শাখার 4 পুলিশ কর্মীর ভারতে প্রবেশকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার রহিমপুর সীমান্তে। কাঁটাতারের ওপারে ভারত ভূখণ্ডে সীমান্ত পিলার পেরিয়ে প্রবেশ করে তারা। জানা যায়, স্থানীয় কিছু যুবক তাদের মারধর করে আহত করলেও মহিলারা বাড়ি ঘরে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে আশাবাড়ি বিওপি থেকে ঘটনাস্থলে যায় 158 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। সহকারী কমান্ড্যান্টের নেতৃত্বে ওই বাড়িগুলি থেকে তাদের উদ্ধার করে বিএসএফ। 4 জনের মধ্যে 2 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কলমচৌড়া থানার ওসি অমল চক্রবর্তীও। তিনি জানিয়েছেন, সন্ধ্যা প্রায় 5টায় তারা সীমান্ত পিলার অতিক্রম করে কাঁটাতারের ওপারে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে। তাদের নাম তাপস চন্দ্র চুর, মোহাম্মদ সেলিম, সবুজ মিয়া ও আলমগীর হোসেন। মহকুমা শাসক পান্না আহমেদ জানিয়েছেন, প্রাথমিক খবর হলো ভারতীয় এক যুবককে হাতকড়া লাগিয়ে বাংলাদেশের দিকে নিয়ে যেতে চাইছিল বাংলাদেশি ওই গোয়েন্দারা। তখনই স্থানীয়রা তাদের আটক করে মারধর করে। তবে কী উদ্দেশ্যে এই গোয়েন্দারা ভারতীয় যুবককে বাংলাদেশে নিয়ে যেতে চাইছিল তা তদন্ত সাপেক্ষ বলে মনে করেন মহকুমা শাসক। একটি সূত্রে জানা যায়, এদিনেই মধ্যরাতে আখাউড়া সীমান্তে দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে 4 জনকে সে দেশের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ঋণ গ্রহীতাদেরকে ঋণ পরিশোধের বিষয়ে সচেতন করতে এবার রাজধানীর রাজপথে নামলো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিপুরা রিজিয়নের ঋণ পরিশোধকারী টিম। রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিপুরা রিজিয়ন রাজ্যে প্রায় 1 লক্ষ লোককে 7.5 কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও অধিকাংশ ঋণ গ্রহীতা এখনও তাদের ঋণ পরিশোধ করেনি। তাই ব্যাংক তাদের গ্রাহকদেরকে সময়মতো টাকা ফিরিয়ে দিতে অসুবিধায় পড়তে হচ্ছে। ফলে এবার ঋণ গ্রহীতাদেরকে ঋণ পরিশোধের বিষয়ে সচেতন করতে অভিনব পন্থা গ্রহণ করল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ত্রিপুরা রিজিয়ন। ব্যাংকের ঋণ পরিশোধকারী টিমের কর্মীরা রাজধানী আগরতলার বিভিন্ন জনবহুল স্থানে দাঁড়িয়ে ঋণ গ্রহীতাদের প্রতি আহ্বান রাখছেন দেনা পরিশোধ করার জন্য। তারা হাতে হাতে ঋণ পরিশোধের প্লেকার্ড নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। এ বিষয়ে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার ত্রিপুরা রিজিয়নের চিফ রিজিওনাল ম্যানেজার তপন কুমার পাত্র সংবাদ মাধ্যমকে জানান, তাদের এই প্রদর্শনে হয়তো কিছু সংখ্যক ঋণ গ্রাহক ঋণ পরিশোধ করতে পারেন। আমাদের অনেক টাকা বকেয়া আছে লোকদের জনগণের কাছে, টাকা টাইম মতো আমরা ফেরত পাই না। এটা হচ্ছে পাবলিকের টাকা। পাবলিকের টাকাটা যদি পাবলিককে ঠিক সময়ে দিতে হয়, আমাদের তো টাকাটা পাবলিক থেকে এনেই রাখে, সেটা যদি ঠিক সময় ফেরত দিতে হয় তাহলে এই টাকাটাও আমাকে ঠিক সময় ফেরত পেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে প্রচুর টাকা পাবলিক থেকে আমরা ফেরত পাচ্ছি না। সেই জন্যে আমরা বেশি কথা না বলে কিছু লোক গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে আমাদের রিকোয়েস্ট যে টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। সেই জন্য একটা নতুন চিন্তাধারা নিয়ে সেইভাবে আমরা গিয়েছিলাম। দেখা যাক যদি কিছু সফল পাই এটা করে। আমাদের তো দেওয়া আছে যে এইখানে ত্রিপুরা রাজ্যে আমাদের কাছাকাছি 1 লাখ লোনই আছে, টাকার পরিমাণ 750 কোটি মতো আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য বছরের ন্যায় এবছরও সোনামুড়া থানা সংলগ্ন বাসন্তী মায়ের মন্দিরে শুরু হলো বাসন্তী দেবীর আরাধনা। অন্যান্য বছরের ন্যায় এবারও সোনামুড়া থানা সংলগ্ন বাসন্তী মায়ের মন্দিরে শুরু হলো দেবী বাসন্তীর পূজার্চনা। বসন্তকালে প্রতি বছর শুক্লপক্ষের তিথিতে শুরু হয় কালের এই দেবী বাসন্তীর আরাধনা। কথিত আছে যে এই কালের পূজার সূচনা করেছিলেন রাবণ, আর তারপর থেকেই এই তিথিতে মত্তবাসী ব্রতী হন দেবী বাসন্তীর আরাধনায়। বিগত 40 বছর ধরে সোনামুড়ায় পূজিত হচ্ছেন দেবী বাসন্তী। সমগ্র সোনামুড়াবাসীর সার্বিক সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এই পুজোর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অধীর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে এই পূজা উপভোগ করছেন সমগ্র সোনামুড়াবাসী। ষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয় আর পূজার সমাপ্ত হয় দশমীতে। এই বিষয়ে পূজার পুরোহিত জানান, শুক্লপক্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজাটা হয় এবং এটি হলো কালের পূজা। এই পূজাটা রাবণের করছিল, এটি হলো মেন পূজা এবং এই সোনামুড়ার মধ্যে একটাই পূজা হয় এবং সবার সহযোগিতার্থে সাহায্যার্থে এই পূজাটা হয় এবং সবাই মানে সহযোগিতা করে উত্তরপূর্তভাবে জড়িত এটার লগে, মানে খুব আনন্দ, অনেকেই এটাকে আনন্দ ভোগ করে। আরেকটি বিষয় হলো বাঙালির চিরাচরিত প্রিয় বাদ্য ঢাক। ঢাকের বাদ্যে মোহিত হয়ে যায় সকলেই। আর পুজোতে একটা অন্যতম প্রয়োজনীয় বিষয় হলো ঢাকের বাদ্য। উল্লেখ্য, সোনামুড়ার এই বাসন্তী পূজার সাথে জড়িত আছেন যে ঢাকি, তিনি বিগত বহু বছর যাবৎ জড়িত আছেন এই পূজার সাথে। আর তিনি এই ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেক কালীবাড়ি আমি 40 বছর এভাবে 40 বছর জনসাধারণ পেতে আছি, আনন্দ পেতে আছি, আনন্দ পেতে বহুত টাউনের থেকে আশা তো করি। সবশেষে বলা যায়, আনন্দ উল্লাসের মধ্য দিয়েই সোনামুড়া শহরে পালিত হচ্ছে দেবী বাসন্তীর পূজা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গন্ডার মৃত্যুর পর আবারও সিপাহীজলা অভয়ারণ্যে মারা গেল 3টি মেঘলা চিতা। ভেজাল ওষুধ এবং ভেজাল খাদ্যের ফলে এই জাতীয় বিরল প্রজাতির প্রাণীরা মারা গেছে বলে জানা যায়। সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষের অবহেলা ও অযত্নের শিকার হয়ে গন্ডার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে গত দুদিনে
মৃত্যু হয়েছে 3টি চিতাবাঘের, যার মধ্যে রয়েছে মেঘলা চিতাও। এই সবগুলি শিডিউল 1ভুক্ত অ্যানিম্যাল। পরপর 2 দিন চিতাবাঘের মৃত্যুর খবরে আতঙ্ক দেখা দিয়েছে পুরো চিড়িয়াখানা জুড়ে। বন দপ্তরের উচ্চ আধিকারিকরা এবং ভেটেরিনারি কলেজ থেকে বিশেষজ্ঞরা ছুটে এসেছেন। প্রাথমিকভাবে জানা যায় কৃমিতে আক্রান্ত হয়ে বাঘগুলি মৃত্যু হয়েছে। ভেজাল ওষুধ ও ভেজাল খাদ্যের ফলেই এই জাতীয় বিরল প্রজাতির প্রাণীগুলিতে এই রোগ দেখা দিয়েছে। মৃত পশুগুলির রক্তের নমুনা সংগ্রহ করে ভেটেরিনারি কলেজের প্যাথোলজি বিভাগে পরীক্ষা করা হয়েছে। প্যাথোলজি বিভাগ সূত্রে জানা যায় নিউমোনিয়া নামক অন্তঃকরণ জীবাণু দ্বারা বাঘগুলি আক্রান্ত হয়ে মৃত্যু হয়। কিন্তু রাজ্য প্রাণী অনুসন্ধান কেন্দ্রে রক্ত পরীক্ষা করে বলা হয়েছে হিমোপ্রোটোজোমায় আক্রান্ত হয়ে বাঘের মৃত্যু হয়েছে। সংরক্ষিত খাঁচায় কেন বাঘের পেটে কৃমি হবে, এ বিষয়ে চিড়িয়াখানা অধিকর্তা থেকে কিউরেটর কেউ মুখ খুলতে রাজি নন। তবে যে সমস্ত শ্রমিক প্রতিদিন নিজের সন্তানের মতো এদের সেবা যত্ন করে যাচ্ছে, তারা সবাই একরকম আত্মচিৎকার করছেন। আমাদের এই যে দুঃখজনক ঘটনাটা, যে আমাদের 3টা চিতাবাঘ এর যে মৃত্যুর ঘটনাটা, এটা অ্যাকচুয়ালি একটা জীবাণু, যেটাকে বেবিশিয়া বলে, হিমোপ্রোটোজোয়ান একটা ডিজিজ, যেটা প্রথমবারের জন্য সিপাহীজলায় বিড়াল প্রজাতির মধ্যে দেখা যায়, যেটা ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া পরিবর্তনের কারণে এখানে এসে ঢুকেছে। এবং এটা এত বিড়ালের প্রজাতির মধ্যে এরকম ভাবে সংক্রমিত হয় যে চিকিৎসার সময়টা পাওয়া যায় না, শেষ মুহূর্তে সিমটম প্রডিউস করে এবং সেটা চিকিৎসা চলাকালীনই সেটা মারা যাচ্ছে। সেটাকে রোধ করার উদ্দেশ্যে আমাদের কলেজের এক্সপার্ট, আমাদের এখানের সব ডাক্তার, শ্রমিক সবাই উঠে পড়ে দিনরাত্র লাগছে। এই কন্ট্রোলের মাঝখানে আমরা ডক্টর কে শর্মা, উনি আজকে 1 ঘন্টার জন্য এসেছিলেন। ওনার সাংঘাতিক বিজি শিডিউলের মধ্যেও ওনাকে নিয়ে আসা হয়েছিল জাস্ট ওনার এক্সপিরিয়েন্স, এই রোগের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে এবং আমাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য। এবং উনি এটা দুটা ঘুরে দেখেছেন, রিপোর্টগুলো অ্যানালাইসিস করেছেন, উনি মেডিসিন প্রেসক্রাইব করেছেন এবং কি কি করণীয় দিয়েছেন। যদিও উনি বলেছেন, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাজের যতই উন্নতি হোক না কেন, সমাজের বিকলাঙ্গ মানুষেরা এখনো অবহেলিত। তাদের সাহায্যে এখন সম্পূর্ণরূপে এগিয়ে আসে না সমাজের বুদ্ধিজীবী মহল। বলছি দশরথবাড়ি এডিসি ভিলেজের এক বিকলাঙ্গ যুবকের কথা। তার নাম কুশ দেববর্মা। বিকলাঙ্গ শব্দটাতেই যেন একটা দরদ জেগে ওঠে। তবে তার ক্ষেত্রে কেন কারোর মনে একটুও দরদ জাগলো না? কথাটি বলছি দশরথবাড়ি এডিসি ভিলেজের ঝরঝরিয়া গ্রামের বাসিন্দা বিকলাঙ্গ কুশ দেববর্মার কথা। কুশ দেববর্মা সে জন্ম থেকেই বিকলাঙ্গ। সে হাঁটতে পারে না, ঠিক করে কথাও বলতে পারে না। এই সবকিছু সত্ত্বেও তার কপালে এখনো জুটল না বিকলাঙ্গ ভাতা। রাজ্য সরকার বিকলাঙ্গদের জন্য অনেক প্রকল্প ও অনেক ভাতা চালু করলেও কেন এখনো বঞ্চিত এই কুশ দেববর্মা? কুশ দেববর্মার বাবা বিক্রমমোহন দেববর্মা পেশায় দিনমজুর। পরিবারটি অন্তর্দয় পরিবার। মা লক্ষ্মী দেববর্মা জানান তাদের পরিবারটি খুব কষ্টে চলছে। দুবেলা দুমুঠো খেতেই অনেক কষ্ট। কি করে ছেলের চিকিৎসা করাবে? ব্লকে ও পঞ্চায়েতে অনেকবার জানানোর পরেও এখনো পর্যন্ত তার কপালে জুটল না বিকলাঙ্গ ভাতা। তার জন্ম থেকে আমি কুশ দেববর্মার মা, জন্ম থেকে অনেক সরকার কাছে নিছে, মানে সরকার কাছে গাঙ্গার পাড়া নিছে 200 টাকা দিছে সাহায্য, ব্লক নিছে। ওই প্লাদের সময়ও তারা আমি সুনমরা নিয়া এ সময় নিছে প্লাদ বাবু বাতা নাই বাতার গোষ্ঠী অন্য পাইছে না। জানাইছে রিপোর্ট কয়বার দিছে, রিপোর্ট বোধ কারি হয়েছে সরকারের কাছে। তার ওইব বাতা দরখাস্ত দিত, কইছে এরম হেরম, কইছে অ্যাকাউন্ট করছে, সব করছে, অন্য পাইতে আসে না। বাবা বিক্রমমোহন দেববর্মা জানান যে 30 বছরের বিকলাঙ্গ জীবনে সাহায্যের রূপে কুশ পেল শুধুমাত্র 200 টাকা। তিনি আরো জানান ব্লকে ও পঞ্চায়েতে বিভিন্নবার জানানোয় তারা শুধু বলছে ভাতা হবে, কুশ বিকলাঙ্গ ভাতা পাবে। তবে কবে পাবে কুশ বিকলাঙ্গ ভাতা? এইটাই একমাত্র প্রশ্ন তার বাবার। গ্রাম দশরথবাড়ি গাঁও সভা, ওখানে 5 নম্বর ওয়ার্ড পড়ছে। আগে আসলে 1 নম্বর, ওখানে 5 নম্বর ওয়ার্ড। পঞ্চায়েতেও কত রিকোয়েস্ট করা হয়েছে, তার কাগজপত্র দেওয়া হয়েছে, সোশ্যালও দেওয়া হয়েছে, তার কোনো বাতা হয়েছে না। এবার অ্যাকাউন্ট করানোর কথা, অ্যাকাউন্ট করা হয়েছে, অনেক বাতা টাতা পাইছে না। তার জন্ম থেকে পঙ্গু, মানে তার 30 বা 29 এমন বয়স, কোনো ভাতা টাতা কোনো সাহায্য পাইতে আসে না।
জানাইছে সরকার, জানাইছে সরকারের কয়েকবার দরখাস্ত দেওয়া হয়েছে, প্রত্যেক বছরে দরখাস্ত দেওয়া হয় হইব, এমন বহুত নেতার কাছে গেলাম, এবার হইব কইছে না, কই ব্যাংক কইছে এখন গরনের কথা এখন করছে, এখন হয়েছে অনেকটা পাইছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, জীবনের 30টি বসন্ত বিকলাঙ্গ অবস্থায় কাটাবার পরেও কেন তার কপালে জুটল না বিকলাঙ্গ ভাতা? রাজ্য সরকার কি ফিরে তাকাবেন এই বিকলাঙ্গ কুশ দেববর্মার দিকে? তারও তো অনেক স্বপ্ন, অনেক আশা। তবে কি পূরণ হবে তার এই স্বপ্ন ও আশা, নাকি এই সভ্য জগতের মাঝে হারিয়ে যাবে কুশের দেখা স্বপ্ন? টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 1.5 বছর ভালোবাসার পরিণতি প্রেমিকার পরিবারের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। ঘটনা তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াই বাড়ি। বুধবার রাতে পুলিশ নরসিংগড় এলাকা থেকে প্রেমিক প্রেমিকাকে উদ্ধার করে। তেলিয়ামুড়া থানার পশ্চিম হাওয়াই বাড়ির জনৈক বাসিন্দার মাধ্যমিক পরীক্ষার্থী যুবতী কন্যাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে পুলিশ নরসিংগড় এলাকা থেকে বুধবার প্রতিবেশী ইন্দ্রজিৎ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় ধর্ষিতা মেয়েটিকে। গত 21শে মার্চ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ইতিহাস পরীক্ষা দিতে এসে মেয়েটি অপহৃত হয় বলে পুলিশে অভিযোগ দায়ের করে মেয়ের বাবা। পুলিশ অভিযোগ পেয়ে বিভিন্ন থানায় খবর পাঠায়। বুধবার গোপন খবরের ভিত্তিতে নরসিংগড় থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং যুবককে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ দুজনকে ডাক্তারি পরীক্ষা করে মেয়েটিকে অভিভাবকের হাতে তুলে দেয়। এদিকে ধৃত যুবক জানিয়েছে মেয়েটির সাথে দীর্ঘ 1.5 বছর ভালোবাসা ছিল। মেয়ের বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে বলে ছেলেটির সাথে পালিয়ে যেতে চাপ দেয় মেয়েটি, নতবা মেয়েটি আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। মেয়েটির কথায় ধৃত ইন্দ্রজিৎ মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার কোনো কথায় আইনের ঘরে টিকেনি। ফলে 1.5 বছর ধরে চলে আসা প্রেমের জবনিকা ঘটল প্রেমিকের জেল হাজতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার রাতে বিএসএফ জওয়ানদের দ্বারা এক বর্বরোচিত আক্রমণের শিকার হলেন যাত্রাপুর থানাধীন বরনারায়ণ এলাকার সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয় 10 থেকে 12টি দোকান ও আহত হন রাজনৈতিক ব্যক্তিত্ব। হেনস্থা ও হুমকির শিকার হন থানার ওসি। আর এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে থানায় অভিযোগ দায়ের করা হয়। যুদ্ধংদেহী পরিস্থিতিতে বর্বরোচিত আক্রমণ চালায় নিরীহ মানুষের উপর বিএসএফ জওয়ানরা। এতে ক্ষতিগ্রস্ত হয় 10 থেকে 12টি দোকান, আহত হয় পার্টির নেতা, ওসিকে করা হয় হেনস্থা, দেওয়া হয় হুমকিও। ঘটনা যাত্রাপুর থানা এলাকার বরনারায়ণ বাজার চৌমুহনীতে। রাত প্রায় 9টা। হঠাৎ এসে কয়েকজন বিএসএফ বাইসাইকেল মেকানিক বাবুল মিয়ার দোকানে গিয়ে তাকে প্রশ্ন করে সে নাকি সাইকেল বাংলাদেশে পাচার করে। এ নিয়ে বাগবিতণ্ডায় মানুষ জমে গেলে বিএসএফ জওয়ানরা চলে যায়। এই ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দুলাল দত্ত বেশ কিছু পুলিশ বাহিনী নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধনপুর সিপিএম অঞ্চল সম্পাদক বাবুল দেবনাথ সহ বহু স্থানীয় জনগণ। হঠাৎ করে 29 নং ধনপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডেন্ট মনোজ কুমারের নেতৃত্বে ঝাঁকে ঝাঁকে মদমত্ত অবস্থায় বিএসএফ এসে এলোপাথারি লাঠিপেটা ও দোকানঘর ভাঙচুর চালায়। সাধারণ মানুষ রাতের বেলায় বিএসএফ এর এক বিস্মিত দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে, দৌড়ঝাঁপ দিয়ে পালিয়ে প্রাণে বাঁচে। বিএসএফ জওয়ানদের দ্বারা আহত হন ধনপুর পার্টির নেতা বাবুল দেবনাথ, নান্টু দেবনাথ, যাত্রাপুর থানার এএসআই সুধীর দাস প্রমুখরা। স্থানীয় মানুষের অভিমত, যাত্রাপুর থানার পুলিশ অফিসার দুলাল দত্ত এবং পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে না থাকলে গতকাল বরনারায়ণ এলাকায় রক্তের বন্যা বয়ে যেত। 8টার দিকে বরনারায়ণ থেকে ওখানের উপপ্রধান ফোন করে যে এখানে বিএসএফ এবং পাবলিকের সঙ্গে একটা ঝামেলা হইতে আছে। এই খবর যাকে পায় তাকে মারধর, আমাদের প্রতিও খারাপ ব্যবহার করেছে, দোকানের লাইট টাইট ভেঙেছে, দোকানে ভাঙচুর চালিয়েছে। এরপরে তারা যায়। ঘটনার আধ ঘন্টা পরে খবর পেয়ে সিপাহীজলা জেলার এসপি, সোনামুড়া এসডিপিও, মহকুমা শাসক ছুটে গিয়ে স্থানীয় মানুষের কাছ থেকে ঘটনার বিস্তৃত বিবরণ শোনেন এবং প্রত্যক্ষ করেন ব্যবসায়ীদের দোকানপাট। বুধবার যাত্রাপুর থানায় সুষ্ঠু তদন্তক্রমে সুবিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে সিপিএম পার্টির পক্ষ থেকে এবং ব্যবসায়ী মহল থেকে
পৃথক পৃথক মামলাও করা হয়। সিপিএম ধনপুর অঞ্চল কমিটির সম্পাদক বাজার হঠাৎ করে ধনপুরের 29 নং জি ব্যাটালিয়ন তার 20 জন 25 জন বিএসএফ বাহিনী নিয়ে যুদ্ধংদেহী মানসিকতা নিয়ে বন্যারান বাজারে মানুষের উপরে প্রচন্ডভাবে আক্রমণ চালান। আমাদের মনে হয়েছে যে ব্রিটিশ শাসনের মতো এই ধরনের একটা পরিস্থিতি বন্যারান বাজারে উত্তপ্ত করেছেন মানুষ। আমি পরক্ষণে কাঠালিয়া হসপিটাল আমাকে ভর্তি করানো হয়। আমি এখনো আমার শরীরে পাড়িগুলি আমি এখনো অসুস্থ, প্রচন্ডভাবে অসুস্থ বোধ করছি। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার